আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন আলোচনা করতে অধ্যাপক শাহিদুজ্জামান যুক্ত হচ্ছেন, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। জনাব শাহিদুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুভ সকাল। এই মুহূর্তে আমরা যদি বলি যে ইরান, দুঃখিত, ফিলিস্তিনি এবং ইসরায়েল নিয়ে সবচেয়ে বেশি আলাপ গণমাধ্যমের পাশাপাশি নিজের দেশের বাইরে তার যুক্তরাষ্ট্র এখন সবচেয়ে বেশি আলাপ হচ্ছে, কারণ যুক্তরাষ্ট্রের নির্বাচনে এই দেশটির যুদ্ধাবস্থা মূল আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে দুই প্রেসিডেন্ট পদপ্রার্থীর কাছে, কমলা হাসান এবং ডোনাল্ড ট্রাম্প। কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্প এই দুজন দেখা যাচ্ছে যে এই যুদ্ধাবস্থাকেই প্রধান ইস্যু করে তুলেছেন। আপনার কাছে একটু জানতে চাই, বারবার মধ্যপ্রাচ্য নীতিটি মার্কিন রাজনীতিতে ঘুরে ফিরে আসছে কেন? এটা খুবই স্বাভাবিক। ভূ রাজনৈতিক কারণে অনেক আগে থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তার সুপ্রতিষ্ঠিত নিয়ন্ত্রণ বজায় রাখতে চেয়েছে, এবং সেই অর্থে ইসরায়েল হচ্ছে তার একটা স্থায়ী ঘাঁটি। এবং ইসরায়েলে মার্কিনীদের প্রচুর শুধু ডিফেন্স প্রতিরক্ষা স্থাপনা রয়েছে তাই নয়, ইসরায়েলকে রক্ষা করা এবং তাকে একটা মার্কিন অঙ্গরাজ্যের চেয়েও বেশি গুরুত্ব দেওয়ার মতো বাস্তবতা বিরাজ করছে। বর্তমানে যে সংকট আমরা দেখছি ইমিডিয়েট, সেটা হচ্ছে ইসরায়েলের কোনো চুক্তিতে আসা সম্ভব কিনা হামাসের সাথে ও হিজবুল্লাহর সাথে। এটা বারবার আমেরিকানরা বলছে যে তারা চাপ দিচ্ছে, কিন্তু বর্তমানে বাইডেন প্রশাসন রিয়েলি এমন কোনো চাপ সৃষ্টি করতে পারছে না যার ফলে ইসরায়েল তার ব্যাপক গণহত্যা কমাবে বা থামাবে। এবং এটা ঠিক রিয়েলি কনভিনসিংলি বলাও যায় না যে বাইডেন প্রশাসনের যে ফরেন সেক্রেটারি রয়েছেন ব্লিংকেন, তিনি শুধু একজন ইহুদিবাদ তাই নয়, তিনি ঘোষণা দিয়ে জানিয়ে দিয়েছেন যে ইসরায়েলের নিরাপত্তা ও তার ইচ্ছা অনুযায়ী কিন্তু আমেরিকানরা ইসরায়েলকে এই বিষয়ে তাদের নীতি পরিচালনা করবে। সুতরাং আজকে এই যে লেটেস্ট যে বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি যে গোলান হাইটসে যে হিজবুল্লাহ কিছুটা বোমাবর্ষণ করেছে, এর ফলে ইসরায়েল দাবি করছে যে সে সরাসরি তাকে বৈরুতে আক্রমণ করতে হয়েছে, যার কারণে কিছু হিজবুল্লাহ সদস্য এবং তাদের একজন বড় মাপের নেতা নাকি নিহত হয়েছে। এটা গণমাধ্যমে প্রচার করা হয়েছে। এর ফলে একটা আন্তর্জাতিক সংকটের কাছাকাছি যাওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এবং এটা অবাক হওয়ার কিছু থাকবে না যদি এটা একটা যুদ্ধে বিস্তৃতি অর্জন করে। অর্থাৎ লেবানন এবং এই অঞ্চলে ইরানের যেসব মিত্র রয়েছে যারা প্রক্সি ওয়ার করে যাচ্ছে ইসরায়েলের সাথে, তাদের সাথে ইসরায়েলের সরাসরি একটা যুদ্ধ বেঁধে যেতে পারে। লেবানন অলরেডি ইসরায়েলকে ওয়ার্নিং দিয়েছে তার ভূ সীমা যেন লঙ্ঘন করা না হয়, কিন্তু ইসরায়েল এই ওয়ার্নিংকে মোটেই পাত্তা দিচ্ছেন না। এবং এটা এখন এই মার্কিন নির্বাচনের যখন আমরা দেখছি একটা পিক পিরিয়ডে চলে এসছে, যেখানে প্রেসিডেন্ট যে পদপ্রার্থী হচ্ছেন, যিনি নতুন ডেমোক্রেটদের দিক থেকে কমলা হ্যারিস, তাকেই সবাই দেখছে যে মধ্যপ্রাচ্যে আসলে তিনি কি অবস্থান নেবেন শেষ পর্যন্ত। না, কিন্তু কমলা হ্যারিসের, জনাব শাহিদুজ্জামান, কমলা হ্যারিসের মুখে তো আবার আমরা দেখতে পাচ্ছি যে তিনি এই যুদ্ধ থামানোর জন্য তার বক্তব্য শুনতে পাচ্ছি। তিনি ফিলিস্তিনের পক্ষে, বলা যেতে পারে সুর অনেকটা ফিলিস্তিনের পক্ষে যাচ্ছে, সেটি কি করে সম্ভব হচ্ছে? আবার উল্টো দিকে আমরা দেখছি যে ডোনাল্ড ট্রাম্প এদের বাইরে যেও ইরানকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দিচ্ছেন। হ্যাঁ, এটা ট্রাম্পের বেলায় বলা যায় এটা তার পুরনো অভ্যাস। ইরানকে একেবারে সরাসরি যাই করুক না কেন, যত দোষ নন্দ ঘোষ, এই নীতিতে ট্রাম্প বিশ্বাস করে ইরানের প্রেক্ষাপটে। এবং যদিও বলা হয় যে ট্রাম্প ইলেক্টেড হলে ইরানের জন্য সর্বনাশ হতে পারে,
কিন্তু আমার মনে হয় না ইরান অনেক কাছাকাছি চলে এসছে নিউক্লিয়ার ওয়েপনাইজেশনের। তার হাতে আণবিক অস্ত্র আসাটা অসম্ভব কিছু না আগামী কয়েক মাসে। তাছাড়া ইরানে যে নতুন নেতৃত্ব যারা ক্ষমতা এসছে তারা যথেষ্ট বাস্তবধর্মী, আগের মতো অত মতাদর্শবাদী নয়। এমনও হতে পারে যে ট্রাম্প শেষ পর্যন্ত ইরানের সাথে একটা আলোচনায় বসতে পারে, সেটা সম্ভব। এখন কমলা হ্যারিসের কথাটা বলতে গেলে বলতে হয়, হ্যাঁ এটা সত্যি যে কমলা হ্যারিস অ্যাবসলিউটলি ইসরায়েলের পক্ষে থাকবে, এটারই স্বাভাবিক। ডেমোক্রেটসরা ইসরায়েলকে প্রচুর টাকা দিচ্ছে, অস্ত্র সাহায্য করছে, এবং সেই প্রক্রিয়ার থেকে কমলা হ্যারিস মোটেও দূরে থাকবে না। তবে কমলা হ্যারিসের দৃষ্টিভঙ্গিতে যুক্তি রয়েছে। তিনি চান যে ইসরায়েল যেন একটা যুদ্ধ অবসান ঘটায়, এবং এটাও সবচেয়ে বড় বাস্তবতা হচ্ছে যে যখন নেতানিয়াহু কিছুদিন আগে ওয়াশিংটন সফর করে, তিনি কিন্তু কমলা হ্যারিসের কাছ থেকে কোনো উষ্ণ সম্বর্ধনা পায়নি। কমলা হ্যারিস আমার ধারণা তাকে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, এবং কমলা হ্যারিসের কিন্তু যথেষ্ট জ্ঞান রয়েছে পররাষ্ট্রনীতি। আমার মনে হয় না যে ইসরায়েলের প্রশ্নে তিনি বাইডেনের মতো বা বাইডেনের যে পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন তাদের চিন্তাধারার প্রতি অনুগত থাকবে। আমার ধারণা একটা বড় প্রভাব হচ্ছে এই যে কমলা হ্যারিসের স্বামী কিন্তু নিজেও একজন ইহুদি, কিন্তু তাহলেও কিন্তু তারা এই ইহুদিবাদী যে অত্যাচার চলছে মধ্যপ্রাচ্যে তার বিপক্ষে। আমেরিকাতে একটা বিশাল ইহুদি পপুলেশন রয়েছে যারা বলে জিউরি বলে নেতানিয়াহু অ্যান্ড জিউরি আর ডিফারেন্ট। অর্থাৎ নেতানিয়াহুকে তারা চায় যে তিনি পদত্যাগ করুন, তিনি রাজনীতি থেকে সরে দাঁড়ান, এবং ইসরায়েলে যেন শান্তিকামীরা ক্ষমতায় আসে এবং দুই রাষ্ট্র পাশাপাশি থাকবে। অর্থাৎ প্যালেস্টাইন রাষ্ট্র যদি বাস্তবসম্মত সমর্থন পায় ইসরায়েল থেকে, তাহলে সেই রাষ্ট্র সৃষ্টি হওয়া এবং এই যুদ্ধের অবসান ঘটানো অসম্ভব কিছুই নয়। কিন্তু আসল প্রবলেমটা হচ্ছে এখানে যে কমলা হ্যারিস কিছুতেই এটা বাধ্য করতে পারবে না, যদিও তিনি দৃঢ় প্রতিজ্ঞ যে টু স্টেট থিওরি যেন টিকে থাকে, অর্থাৎ ফিলিস্তিনি রাষ্ট্র যেন বাস্তবে সৃষ্টি হয়, এটা কিন্তু কমলা হ্যারিস চায়। এই প্রশ্নে কোনো সন্দেহ নাই, এবং এই বিষয়ে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে তার প্রতি যথেষ্ট সমর্থনও রয়েছে, কেননা এটাই হচ্ছে একমাত্র যৌক্তিক সলিউশন। সেটা আত্মঘাতী একেবারেই, এবং দীর্ঘ সময় ধরে আমরা এটি দেখছি যে যে হারে মৃত্যু হচ্ছে, মানুষের প্রাণ যাচ্ছে, কোনো সমাধান 10 মাসেও আসেনি, বরং সেটা আরও তীব্র থেকে তীব্রতর হচ্ছে, নানা দিকে ছড়িয়ে পড়ছে সেই যুদ্ধ। বলা যেতে পারে এটি একটি গর্তমের যুদ্ধ। তারপরও অনেক ধন্যবাদ জনাব শহীদুজ্জামান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।